পরের দিন থেকে শুভ গ্রামে রতনের মেয়ের খোঁজ শুরু করে। লোকজন তাকে এড়িয়ে যায়। কেউ বলে, আচ্ছা, আপনারা কি জানেন রতন কাকার মেয়ে এখন কোথায়? বউ তো এখন পাগলি হয়ে গেছে। কেউ আবার চাপার স্বরে বলে, ওর কথা আর বলিস না, ও তো নিজেই খারাপ পথে চলে গিয়েছিল। শুভ বুঝতে পারে সবই গুজব। সে হার মানে না। খুঁজতে খুঁজতে অবশেষে নদীর ধারে পায় মেয়েটিকে। ছেঁড়া শাড়ি, এলোমেলো চুল, কাদা মাখা পা, চোখে যেন একরাশ শূন্যতা গ্রাস করেছে। অথচ ওই চোখে তাকালে বোঝা যায় কি ভীষণ যন্ত্রণা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়েটি। শুভ ধীরে ধীরে তার কাছে যায়। তুমি রতন কাকার মেয়ে না? মেয়েটি তখন শুভর দিকে এক দৃষ্টে তাকায়। ঠোঁট কাঁপে তার, তবুও ফিস ফিস করে বলে, আমার আমার কোনো দোষ ছিল না। তোমার বাবাই আমাকে। শব্দ থেমে যায়, যেন দম আটকে আসে তার গলায়। শুভর চোখের জল গড়িয়ে পড়ে তখন। সে মৃদুস্বরে বলে, আমি জানি তোমার প্রতি অন্যায় হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি তোমার সম্মান ফিরিয়ে দেব আমি। তাহলেই তোমার বাবার আত্মা শান্তি পাবে। মেয়েটির চোখে অশ্রু জমে ওঠে, কিন্তু তার ভেতরের ভাঙা সত্তা এখনো বিশ্বাস করতে পারছে না সত্যিই সে বিচার পাবে। তবুও হালকা এক দৃষ্টি ছুঁয়ে যায় শুভর দিকে, যেন অন্ধকারে ছোট্ট এক আশার প্রদীপ সে। এবার চলো, কালই তোমার ওপর হওয়া সব অন্যায়ের বিচার হবে। চলো। সকাল হতেই পঞ্চায়েতের উঠোনে আজ অস্বাভাবিক ভিড়। সবাই জানে কিছু ঘটতে চলেছে। আকাশ মেঘলা, বাতাস থমথমে। শুভ সামনে এসে দাঁড়ায়। হাতে রতনের শেষ চিঠি। সে পড়তে শুরু করে, আমি রতন, দেনার বোঝা আর বইতে পারছি না। নিতিন বাবুর কাছে টাকা ধার করেছিলাম, শোধ করার সুযোগ দিল না লোকটা। উল্টো আমায় কত মারধর করলো। আর একটা বছর সময় দিলে আমি সব শোধ করে দিতাম। এদিকে গ্রামের মানুষ আমার মেয়েকে অপমান করছে, তাকে অপবিত্র বলে গালি দিচ্ছে। আমার মেয়েটাকে সবাই পাগল করে দিল। সব দোষ আমার। আজ রাতেই আমি নিজেকে শেষ করব। কিন্তু আমি মরতে চাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এই সমাজ আমাকে বাঁচতে দিল না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের এই দৃশ্য আমি দেখতে পারবো না। ভগবান, আমার মেয়েকে দেখো তুমি, আর আমায় ক্ষমা করো। আমি আর পারলাম না। শব্দগুলো যেন আঘাতের মতো বাজতে থাকে গ্রামবাসীর কানে। তারা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে থাকে। তারপর ঘৃণার দৃষ্টিতে নিতিন বাবুর দিকে তাকিয়ে কেউ একজন বলে ওঠে, নিতিন বাবু, আপনি এমন কাজ করলেন? ছি 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 ছি। নিতিন বাবু মাথা নিচু করে আছে। শুভ এবার তার বাবার দিকে তাকায়। একরাশ ঘৃণা ভরা চোখে সে তার বাবাকে দেখে। এখন তার চোখে আর কোনো সম্মান নেই এই লোকটার জন্য। আজ তোমার মুখোশ খসে গেল বাবা। তুমি আমার বাবা হতে পারো, কিন্তু এই গ্রামের কাছে তুমি জঘন্য এক অপরাধী। এই মেয়েটি সম্পূর্ণ নির্দোষ। এ হলো রতনের মেয়ে, যাকে তোমরা অপবিত্র বলেছিলে, কিন্তু ওর কোনো দোষ নেই। আমার বাবাই তাকে। শুভ লজ্জায় ঘৃণায় আর কিছুই বলতে পারে না। একটু থেমে শুভ আবার কথা বলা শুরু করে। যে মানুষটা তোমাদের জন্য হাসি মুখে লাল চা বানাতো, সেদিন সেই মানুষটাই তোমাদের অপমানের ভার বয়ে বেড়াতে না পেরে চলে গেছে। রতনদার মৃত্যুতে শুধু আমার বাবাই নয়, আপনারা পুরো গ্রামবাসী দায়ী। আমরা ভুল করেছি,
সত্যি তো রতন অমায়িক মানুষ ছিল, আর মেয়েটিও নির্দোষ। সেদিন আমরা কেউ তার কথা বিশ্বাস করিনি, আমাদেরই ভুল। এবার গ্রামের সবাই তাদের ভুল বুঝতে থাকে। নিতিনবাবু মেয়েটির সম্পর্কে গুজব ছড়িয়েছিল, সেটাও সবাই বুঝে ফেলে। ধীরে ধীরে মেয়েটির দিকে ফিরতে থাকে সম্মান আর সহানুভূতি। ঠিক সেই সময় আকাশ ফেটে বৃষ্টি নামে। দিনের ছাউনিতে টুপটাপ শব্দ, মনে হয় যেন রতনদা নিজেই দাঁড়িয়ে আছেন সকলের মাঝে, বিচার পাওয়ার আশায়। সেও এতদিন ধরে পথ চেয়েছিল, আজ সেই মুহূর্ত উপস্থিত হলো। রতনের আত্মার তখন ঠোঁটে হাসি আর মুখে একরাশ শান্তি। শুভ আকাশের দিকে তাকিয়ে বলে, কাকা, তোমার সত্যি আমি সামনে এনেছি, আর তুমি চিন্তা করো না, তোমার মেয়ের দেখভালের দায়িত্ব আমার। দোকানটা আবার নতুন করে সাজানো হচ্ছে। সন্ধ্যায় আবারও কেরোসিনের বাতি জ্বলছে। শুভ হাতে চা বানাচ্ছে। গ্রামবাসীরা আবারও সেই দোকানে ভিড় জমিয়ে লাল চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। হঠাৎ শুভ সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার পক্ষে তো রোজ দোকান খোলা সম্ভব নয়, তাই তোমাদের মধ্যে থেকে যদি কেউ একজন এই দোকানের দায়িত্বটা নাও তাহলে কিন্তু ভালো হয়। শুভর কথা শুনে গ্রামবাসীরা বলে ওঠে, আমরা সবাই দায়িত্ব নিতে চাই। রোজ একজন করে এই দোকানে বসবে। রতনের এই দোকান আমরা সারা জীবন স্মৃতি হিসেবে চালাবো। তাতে যদি আমাদের করা পাপ একটু খণ্ডিত হয়। গ্রামের সবার কথা শুনে শুভ খুব খুশি হয়। আর ঠিক তখনই বাতাসে ভেসে আসে রতনদার অচেনা অথচ পরিচিত কণ্ঠ। সবকিছু স্বাদ শুধু মুখে নয় রে শুভ, কিছু কিছু স্বাদ চিরকাল মনে লেগে থাকে। তুই আজ সেটা প্রমাণ করে দিলি।